শীতলতা, সেই শীতলতাটাই বজায় রেখেছে। এবং এখন একটা মানে নতুন একটা জটিলতা সৃষ্টি হয়েছে, আমি বলবো এই খারাপ সম্পর্কের মধ্যেও নতুন একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এটা কি জটিলতা নাকি অজুহাত? মানে এটাকে ইউজ করা হচ্ছে কোনটা আসলে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। কারণ বাংলাদেশের সাথে ভারতের যত বিষয় আছে আলোচনার, যেমন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি, হুম। তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত বাণিজ্য মানে বাণিজ্য, তারপরে সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে। নানান নানান বিষয় আছে, ভারতের জন্য অনেক বিষয় আছে, সীমান্ত নিরাপত্তা, ট্রানজিট ইত্যাদি, ট্রান্সশিপমেন্ট, এগুলো নিয়ে অনেক আলোচনার ব্যাপার আছে। তো দুই দেশের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যে ইস্যুগুলো আপনি সম্পর্ক বজায় রেখে আলোচনা না করলে সেই ইস্যুগুলা সমাধান হবে না। কিন্তু বাংলাদেশ এই হাসিনা ইস্যুটাকে এমনভাবে ব্যবহার করছে যেন এই হাসিনা ইস্যুটাই হচ্ছে আসল ইস্যু দুই দেশের মধ্যে। এবং ভারতও মনে করছে যে হাসিনাকে তারা এই মুহূর্তে, যেটা আমি বুঝতে পারছি, যে তারা হাসিনাকে বিসর্জন দিতে চাচ্ছে না, তাকে ছুঁড়ে ফেলে দিবে না। কারণ হাসিনা অনেক দিন ধরে ভারতের একজন পরীক্ষিত বন্ধু ছিল। এবং কাজেই তারা বিশ্বকে জানাতে চায় না যে আপনি ভারতের বন্ধু হতে পারেন আজকে, কালকেই আমরা আপনাকে বাসের তলায় ছুঁড়ে ফেলে দিব। এটা তো ভারতের ভাবমূর্তির জন্য একদমই ভালো হবে না। কাজেই ভারত হাসিনাকে অনেক মানে বিধিনিষেধের মধ্যে রেখেছে। আপনি দেখছেন তো যে তিনি কোনো অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হচ্ছেন না, কোনো অনুষ্ঠানে তিনি ভিডিওর মাধ্যমে যোগ দিচ্ছেন না। তো এগুলো কেন? এগুলো আমার মনে হয় ভারতের দিক থেকে কোনো বিধিনিষেধ আছে, কিন্তু ভারত তার কণ্ঠ একদম রোধ করতেও চায় না। তিনি একজন রাজনীতিক, তিনি রাজনীতিতে সক্রিয়। কাজে তাকে কিছুটা রাজনীতিক এবং দেশের ভেতরে দেশের ব্যাপারে কথাবার্তা বলার অধিকার ভারত তার অতিথি হিসেবে তাকে দিচ্ছে। তো এখন বাংলাদেশ এটাকে কতটা ব্যবহার করবে, যে এই ইস্যুটা সলভ না হলে আমি কিছু করব না। এখন ভারতের জন্য তো সবচেয়ে ভালো হয় যে হাসিনা বাংলাদেশে চলে যাক, চলে গিয়ে তাকে মানে গ্রেফতার হোক, কারাগারে যাক, আইন প্রক্রিয়ার মাধ্যমে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক, এবং তারপর যা হবার হবে। এবং হাসিনাও কিন্তু সেটাই বলছে যে সে ডিসেম্বরে দেশে ফিরে যাবে। এখন বাংলাদেশ সরকারই নানান কথা বলছে যে এবং একটা আহ, চল আছে যে তাকে দেশে ফিরতে দেওয়া হবে না, বা ফিরলেই তাকে মানে ধরেই ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে। তো এইসব কথা বলে তো পরিস্থিতি আরো ঘোলাটে করা হয়। তো এখন যদি হাসিনাকে মানে হাসিনা দিল্লিতে বসে রাজনীতি করাটাই যদি সমস্যা হয়, তাহলে হাসিনা ফিরে আসুক, ফিরে এসে এখন আইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার যা হবার হোক। এবং হাসিনা যদি সেটাই করতে রাজি হন, তিনি ডিসেম্বর বলেছেন, অনেকে বলছে ডিসেম্বর কেন, এখনই কেন আসেন না? ডিসেম্বর বলছেন কারণ একটু সময় লাগবে, অনেক অনেক কিছু প্রস্তুতি আলোচনার বিষয় আছে। সো হুট করে তো উনি প্ল্যান করে চলে আসতে পারবেন না। আম, কাজে যারা বলছে তিনি আজকে চলে আসছেন না কেন, তারা জেনেই বলছে যে এগুলো সম্ভব না, জাস্ট বলার জন্য বলা আর কি। সো এটা একটা সমাধান হাসিনাই দিয়েছে, যে তার সমস্যার সমাধান বাংলাদেশ ভারতের মধ্যে যে যদি সেই একটা সমস্যা হয়, তার সমাধান হচ্ছে তিনি চলে যাক, বাংলাদেশেই চলে যাক। তিনি সমস্যার সমাধান দিয়েছেন। এখন বাংলাদেশের সরকারের উচিত হবে ভারতের সাথে কাজ করা, যে ঠিক আছে আমরা কিভাবে হাসিনাকে ফিরিয়ে এনে আম, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার যে বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলোর নিষ্পত্তি করব। না, এখানে তো একটা নাটক আছেই। আমরা সরকারের পক্ষ থেকে তো নানান ধরনের বক্তব্য, পরস্পর বিরোধী বক্তব্য, প্রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি দেখলাম। এবং আহ, সরকারের জন্য বিব্রতকর হতে পারে, পরিস্থিতি বেসামাল হয়ে উঠতে পারে শেখ হাসিনা ফিরলে, এরকম নানান ধরনের সংশয় সন্দেহ হুম। তো আছেই। তো এটা মোটামুটি পরিষ্কার, এবং সরকার এক ধরনের উৎকণ্ঠা বা ভয়ের মধ্যে আছে, এটা অনেকেই বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সেদিন সেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব একটি শব্দ ইউজ করেছেন, ভারত যদি হাসিনা কার্ড ব্যবহার করতে চায় তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে। এখন এই হাসিনা কার্ডটা আসলে কারা ব্যবহার করছে? ভারত ব্যবহার করছে, নাকি বাংলাদেশ ব্যবহার করছে, নাকি দুই দেশই ব্যবহার করছে? এখন এই হাসিনা কার্ড শব্দটা কিছু সাংবাদিক ব্যবহার করেছেন, যে এই ঘটনার প্রেক্ষিতে যে ভারত যে হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিল, সংবাদ সম্মেলন ছিল না, একটা ভাষণ ছিল, এরপরে হয়তো হুম, দুই একটা প্রশ্নের জবাব তিনি দিয়েছেন। বেশিরভাগ প্রশ্নের জবাব তার ছেলে হুম, হুম। সজীব ওয়াজেদ দিয়েছেন। কিন্তু এটা যে করতে দিয়েছে ভারত সরকার, সেটাকেই তারা একটা হাসিনা কার্ড খেলার বিষয় বলছে, যে ভারত বাংলাদেশকে নিয়ে নাখোশ। আহ, তারেক চীনে গেছে, চীনে গিয়ে মংলা বন্দর এসব নিয়ে আলাপ করেছে। কাজেই আমিও আমিও তাকে মানে দেখিয়ে দিব দিব যে
আমারও কিছু আছে তোমাকে তোমার জন্য ঝামেলা সৃষ্টি করার, এই হাসিনা কার্ড। তো এই হাসিনা কার্ড যদি এটা যদি ভারতের জন্য একটা কার্ড হয়, তো ঝামেলাটা কোথায় সৃষ্টি হলো? শেখ হাসিনা তো দিল্লিতে বসেই কথা বলছে, বাংলাদেশের পত্রপত্রিকা থেকে গুলোকে তো বলেই দেওয়া হয়েছে তার বক্তব্য প্রচার না করতে। আম, বিদেশি গণমাধ্যম এটা প্রচার করেছে, এবং বাংলাদেশের ব্যাপক মানুষও হ্যাঁ, বিদেশি গণমাধ্যমের মানে দেখেই জানতে পেরেছে হাসিনা কি বলছেন না বলছেন। তো এখন এই কার্ডটার মানে কি ব্যাপার দাঁড়ালো? দেশের ভেতরে এসে হাসিনা কিছু করলো না তো? তাহলে ভারত ভারত এটা তো এমন কার্ড না যে হাসিনাকে কথা বলতে দিলেই বাংলাদেশের ভিতরে অনেক গন্ডগোল লেগে যাবে, সরকার বেকায়দায় পড়ে যাবে, সেটা তো না। সরকার বেকায়দায় পড়লো কিভাবে? যদি হাসিনা দিল্লিতে বসে চারটা কথা বলে, কিভাবে সরকার বেকায়দায় পড়ে? তো একজন রাজনীতিকের মুখের কথার উপর যদি, কথা নিয়ে যদি এত ভয় থাকে, তাহলে তো প্রশ্ন তুলতেই হয় যে তাহলে তোমাদের ভিতটা কি এতই নড়বড়ে যে তোমরা হাসিনা কিছু কথা বললেই, তোমাদেরকে ক্রিটিসাইজ করলেই তোমরা মানে ভীত হয়ে যাচ্ছ, এটাকে একটা কার্ড হিসেবে দেখছো, ভারত তোমার বিরুদ্ধে খেলছে। তো এখন বাংলাদেশ সরকার কি এমন লোক আছে যারা এটাই ভয় পাচ্ছে যে হাসিনা যদি ফিরে আসে তাহলে একে দেশে আমাদের ঝামেলা হবে, কারণ হাসিনা সমর্থকরা, আওয়ামী লীগ কর্মীরা তখন আরো সক্রিয় হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিটা আরো জোরদার হবে, এবং সরকার একটা চাপের মুখে পড়বে। অন্যদিকে ভারতকে মানে ভারত জুজু দেখিয়ে যে রাজনীতি হয় বাংলাদেশ, সেটার একটা অ্যাপিলটা একটু কমে যাবে, কারণ তখন আর হাসিনা ওখানে, হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত, এই অভিযোগটা আর থাকবে না। কাজে এটাও একটা থাকতে পারে যে বাংলাদেশ সরকারের মনে করছে যে, ভেতরে কেউ কেউ হয়তো মনে করছে যে হাসিনা ইস্যুটা সমাধান হয়ে গেলে তারা নিজের একটা কার্ড হারাবে, অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটা কার্ড। এটা ভারতের সাথে রাজনীতির জন্য কার্ড না, এটা অভ্যন্তরীণ রাজনীতির একটা কার্ড, যে ওই দেখো ভারত এই পলাতক আসামিকে আশ্রয় দিয়েছে, এই দেশের সাথে কি করে আমরা ভালো সম্পর্ক করব? তো ওই কথাটা আর বলতে পারবে না, কারণ ভারত হাসিনা তো চলে এসছে। তো এটা হতে পারে না, দলের উল্টো ভেতর দিক থেকে, থেকে যদি সরকারের বলি, ভেতর। যে উল্টো দিক থেকে যদি প্রশ্ন করি যে আহ আরো দেশে তো বাংলাদেশের অভ্যন্তরে এটিকে কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে। এখন ভারতকে পাশ কাটিয়ে এক ধরনের আহ পথ চলার চেষ্টা, আগে চীন, মালয়েশিয়া হয়ে চীন, তারপরে চীনের সাথে নানান ধরনের চুক্তি, এদিকে যুক্তরাষ্ট্রের সাথে তো নানান ধরনের বিতর্কিত চুক্তি হয়েই আছে। তো আহ অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে ভারতের সাথে, যেহেতু ভারত বিরোধী এক ধরনের জুজুর ভয় আছে, রাজনীতি তো আছেই, এই জায়গা থেকে সেটিকে কেন্দ্র করে ভারত থেকে দূরে থাকার চেষ্টা, এমনটিও মানে ব্যবহার করা হচ্ছে কিনা এই কার্ডকে? এই মুহূর্তে মনে হচ্ছে যে সরকার সম্পর্কটা একদম বিচ্ছিন্ন করে ফেলছে, এবং এটা কোনো মতেই মানে বাংলাদেশের জন্য ভালো হতে পারে না, ভারতের জন্য ভালো হবে না, কারণ বাংলাদেশ ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী, নানান দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, চতুর্দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। কাজেই ভারতও চাইবে না বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে, কেউ সেটা চায় না। কিন্তু মানে কেউ উদ্যোগ নিচ্ছে না যে এটাকে, এই যে সম্পর্কে যে চিড় ধরেছে সেটাকে মেরামত করার। এবং এই হাসিনা হয়ে গেছে একটা অজুহাত, আপনি যেটা একটু আগেই বললেন, কার্ড না অজুহাত, হাসিনা হয়ে গেছে একটা অছিলা। এই যে হাসিনার কারণে এটা হচ্ছে না, কিন্তু হাসিনার কারণে হচ্ছে না এটা, এটা মানা খুব ডিফিকাল্ট। হাসিনা আছে দিল্লিতে, তাতে আপনাদের কি ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে না। হাসিনা ফিরতে চায় বাংলাদেশে, আপনারাও সেটাই চান, তাহলে সেটা আপনি কেন ফ্যাসিলিটেট করছেন? আচ্ছা ঠিক আছে, হয়ে যাক, সমস্যা যদি এটাই হয় সমাধান হয়ে যাক, আমরা তখন বাংলাদেশ এবং ভারত তাদের আসল সমস্যা নিয়ে আলোচনা শুরু করতে পারে। আসল যে সমস্যাগুলো আছে দুই দেশের মধ্যে, সেগুলো নিয়ে তখন তারা সমাধান আলোচনা করতে পারে। হাসিনা আসল সমস্যা না, হাসিনা হচ্ছে একটা উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। না, সেই জায়গা থেকে যদি জিজ্ঞাসা করি যে, যে এই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো একটা বিবৃতির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, শেখ হাসিনার ওই বক্তব্যের পরে, মানে সেটি নিয়ে তো নানান ধরনের কথা হয়েছে, এর মধ্যে অনেক ধরনের প্রশ্ন, এবং সেই কড়া প্রতিবাদ, মানে আমি দেখিয়ে দেব, এটা হবে না সেটা হবে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার পরে যদি আবার সেই ভারতের কাছ থেকে আমরা ডিজেল বেশি মাত্রায় আমদানি করার চেষ্টা করি, অনুরোধ করি পাইপলাইনের মাধ্যমে, মানে আসলে আমাদের আহ মানে আমরা বলতে সরকারের কথা বলছি, মানে কোন ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে কিনা, এদিকে এক ধরনের হুঁশিয়ারি, আবার অন্যদিকে যে তাদের সাথে সম্পর্ক না হলে কিছু হবে না, নতুন করে ভাবতে হবে, আবার নিজেরা আবার তেল বেশি করে দাবি করি। এইগুলো বলতে গেলে হয়তো অনেকে মনে করবেন যে আমরা ভারতের দাবিদারি করছি কিনা, কিন্তু বাস্তবতার জায়গা থেকে এগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হচ্ছে। এইগুলো কি বিশেষ কোনো দুর্বলতা? এই যে হুমকি ধামকি বা
করা কথাবার্তা, এটা হচ্ছে সরকারি পর্যায়ে, জনতার পর্যায়ে না। সো সরকার মনে করছে যে হাসিনা ইস্যুটা দিয়ে মানে হাসিনাকে নিয়ে ভারত খেলা করছে, সো আমি একটা কড়া বার্তা দিব, যাতে সে মনে করে যে নিয়ে হাসিনাকে এই ধরনের সুযোগ সুবিধা দিলে বাংলাদেশের সাথে সম্পর্ক আবার গড়া যাবে না, এবং ভারত সুর করে আবার ফিরে এসে আমার সাথে সম্পর্ক করবে। এখন ভারত হয়তো একটা দূত পাঠাবে বাংলাদেশে, কারণ এই যে ব্রিক্সের যে সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে আমন্ত্রণ এখনো তারেক রহমান গ্রহণ করেননি। তো নর্মাল নিয়ম হচ্ছে এই ধরনের কনফারেন্সে কাউকে আমন্ত্রণ জানালে তখন ওই যে স্বাগতিক দেশ তাদের কোনো একটা দূত গিয়ে আমন্ত্রণ পত্রটা দিয়ে আসে, জি। এবং মৌখিকভাবেও আমন্ত্রণটা জানায়। এটা একটা রীতি আছে। তো সেই রীতি অনুযায়ী ভারত সেটা করতেই পারে, এখনো সেটা হয়নি। এরকম কোনো দূত এসে তারেক রহমানকে আমন্ত্রণ পত্র দিয়ে যায়নি। একটা দূত সম্ভবত আসতেই পারে। সোমবারে যাবে দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাই কমিশনার, দেখা করবেন, তখন হয়তো দিতে পারেন আচ্ছা, দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে দেখা বক্তব্য। করার বিষয়টাও একটু জটিল, কারণ তিনি তার সাথে তিনি হয়তো নিশ্চয়ই আশা করছিলেন যে তারেক রহমান তার সাথে অনেক আগে দেখা করবে, কারণ সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রীরা নতুন আম, যে কূটনীতিকরা আসেন, অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত বা হাই কমিশনার, তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হয়। ওই রাষ্ট্রদূতের যখন তার পরিচয়পত্র পেশ করে প্রেসিডেন্টের কাছে, তারপরে বেশি দিন সময় লাগে না। কিন্তু দীনেশ ত্রিবেদীকে বাংলা সরকার অনেকদিন ধরে অপেক্ষা করিয়েছে। এটা এক হুম, ধরনের হুম। সিগন্যাল, এবং ভারত এই সিগন্যালটাকে একটা নেতিবাচক সিগন্যাল হিসেবে নিচ্ছে। দীনেশ ত্রিবেদী কিন্তু অনেকদিন অপেক্ষা করেছেন তার পরিচয়পত্র পেশ করার জন্য, যতদিন লাগার কথা না তাকে অপেক্ষা করানো হয়েছে। সো বাংলাদেশ নানাভাবে ভারতকে এই ধরনের একটা কি বলে মানে নেতিবাচক সিগন্যাল দিচ্ছে, এবং সেটা ভারত খুব ভালোভাবে জানে। কিন্তু তারপরেও এই ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা কোনো দ্বিপাক্ষিক সফর না, এটা একটা সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ। কাজেই এইখানে তারেক রহমান যদি এই ব্রিক্স সম্মেলনে না যায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশই। এখানে কিন্তু ভারতে কিছু আসে যাবে না, কারণ তার মূল কনফারেন্স যেটা ব্রিক্সের যে শীর্ষ সম্মেলন সেটা হবে। এবং এই আউটরিচ প্রোগ্রামে যদি তারেক রহমান আসেন, তাহলে তার একটা সুযোগ থাকবে অন্যান্য দেশের হুম। সরকার প্রধানদের সাথে কিছু ইন্টারঅ্যাক্ট করার। হয়তো 5 মিনিটের আলাপ, সেটা তো তার পরিচিতি হবে, কিন্তু তিনি যদি না আসেন তাহলে তিনি এই সুযোগগুলো হারাবেন, তার ক্ষতি হবে, ভারতের কিছুই হবে না। কাজেই বাংলাদেশে এখন কতটা বিচক্ষণ কূটনীতিতে, সেটা দেখা যাবে যে এই ব্রিক্সের যে আমন্ত্রণ সেটা নিয়ে তারেক রহমান কি করেন, কিভাবে এটা হ্যান্ডেল করেন, সেটা বলে দিবে সারা বিশ্বকে, আর শুধু আমাদেরকে না, যে বাংলাদেশের কূটনীতিকরা এবং যে বর্তমান সরকার তারা কতটা পরিপক্ক। নিঃসন্দেহে সে একটা নেগেটিভ বার্তাই দিবে। আর ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ যে সম্পর্ক, সেটা তো সেটা কি আরো আরো গভীর পর্যায়ে পৌঁছাবে অনিশ্চয়তার জায়গা থেকে, আপনার মনে হয়, যদি না যায় এই সম্মেলনে? উম, না যদি তারেক রহমান যদি এই সম্মেলনে না যায়, তাহলে এটা হবে আরেকটা সিগন্যাল ভারতের জন্য, এবং বাংলাদেশ মনে করবে যে এই সিগন্যাল দিয়ে আমি ভারতকে বোঝাচ্ছি যে তোমরা হাসিনাকে এত যদি স্পেস দাও, এত যদি সম্মানের সাথে রাখো, তাহলে আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তো এই বার্তা দিয়ে বাংলাদেশ হয়তো আশা করছে যে ভারত এমন চাপের মধ্যে পড়বে যে তারা আগে যেটা বললাম, যে সুরসুর করে এসে বলবে যে ঠিক আছে বাবা, তোমরা কি চাও বলো, আমরা শেখ হাসিনার মুখে তালা লাগিয়ে দিচ্ছি। কিন্তু সেটা হবার সম্ভাবনা খুব আছে বলে আমার মনে হয় না। কাজেই বাংলাদেশের অন্য স্ট্র্যাটেজি দেখতে হবে। এই স্ট্র্যাটেজি যদি কাজ না করে, ভারত যদি এসে শেখ হাসিনাকে বন্দী হিসেবে প্লেনে তুলে না দেয়, তাহলে বাংলাদেশ কি করবে? সম্পর্ক ছিন্ন করবে? সেটা তো বাস অবাস্তব একটা আহ, মানে চিন্তা, যেখানে ভারত হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি একমাত্র প্রতিবেশী। কারণ আমাদের সীমান্তের 4,000 কিলোমিটার জুড়ে হচ্ছে ভারত, আর মাত্র 270 কিলোমিটার জুড়ে হচ্ছে মিয়ানমার। কাজে মিয়ানমার একটা প্রবলেম্যাটিক প্রতিবেশী, যার সাথে সারাক্ষণ একটা গন্ডগোল লেগেই থাকে। আপনি নিজেই যে প্রসঙ্গটি মাঝখানে তুলছিলেন, যে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের মিডিয়ার এক ধরনের নিষেধাজ্ঞা, মানে আদালতের নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ কোনো মিডিয়ায় এলো না, এবং এটা এক ধরনের নিষেধাজ্ঞা অনেকে মনে করেন। নিশ্চয় আপনার মনে আছে যে যখন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, তখন আওয়ামী লীগের সময়ও আদালতের মাধ্যমে এই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে, নাকি ওটা নির্বাহী আদেশে ছিল না, আদালতের মাধ্যমে, যে হুম। তারেক রহমান কোনো বক্তব্য প্রচার করা যাবে না গণমাধ্যমে। আমরা কিন্তু দেখেছি তারপরও তারেক রহমান
নিয়মিত দলীয় বৈঠকগুলোতে অনলাইনে যুক্ত হতেন, সেগুলো আবার গণমাধ্যমে আসতো। যে তিনি কি এই বিষয়ে কি বলেছেন, পার্টির সম্মেলন থেকে শুরু করে, পার্টির সুসংগঠিত করা থেকে শুরু করে আন্দোলন, সরকার বিরোধী নানান ধরনের কর্মসূচি সব জায়গায় তিনি বক্তব্য দিতেন এবং সেগুলো পত্রিকাতে আসতো। আমার যদি ভুল না হয়ে থাকে, আমাদের মিডিয়া গুলোর মধ্যে, গণমাধ্যম গুলোর মধ্যে ছোট থেকে বড় একটা অস্বাভাবিক ঐক্যতান সৃষ্টি হলো, ঐকমত্য সৃষ্টি হলো। শেখ হাসিনার ওই বক্তব্য বাংলাদেশের কোন গণমাধ্যমে আমার চোখে অন্তত পড়েনি। এটা আমার কাছে মনে হয়েছে স্মরণকালের ইতিহাসে এটি রেকর্ড। মানে গণমাধ্যম বেশ সুর করে সরকারের এই নির্দেশনাটি বাস্তবায়ন করেছে। একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে এবং আপনার তো দেশ বিদেশের নানান ধরনের সাংবাদিকতা অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে কি অন্য কোন দেশে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয় বা গণমাধ্যমগুলো সেগুলো শুনে? আ আর শোনা না শোনা সেটি বড় কথা নয়। এটি গণমাধ্যমের উপরে ডিরেক্ট হস্তক্ষেপ কিনা? আচ্ছা, এই মানে অন্য দেশের কথা বলার আগে বাংলাদেশের বেলায় জাস্ট দুইটা লাইন আমি বলি যে জি। আপনার মনে আছে যে রয়টার্সকে যখন তিনি সাক্ষাৎকার দেন হুম, এবং বলেন যে ডিসেম্বরে দেশে ফিরবেন, সেই সাক্ষাৎকার বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। হুম, কিন্তু তারপরে সরকার থেকে একটা কড়া বার্তা দেওয়া হয় মিডিয়াকে যে ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ব্যবস্থা নেওয়া হবে এটা তারপরে যখন শেখ হাসিনা 5ই আগস্ট একটা অনুষ্ঠান করবেন বলে জানানো হলো, তখন কিন্তু এই ব্যবস্থা নেওয়া হবে এই কথাগুলো কিন্তু আরো জোর দিয়ে বলা হয়েছে। কাজেই বাংলাদেশের মিডিয়া এমনকি যে এক সময়কার বাঘ বলতে পারেন, হুম, মিডিয়া হুম, যে হুম, হুম। সবচেয়ে শক্তিশালী জি, বাঘ, আহ, আপনারা জানেন কারা, তাদেরও জি। যে মানে তাদের দেখবেন যে তারাও কিন্তু এই সব এই হুমকিতে মানে তারা মেনে নিয়েছে সরকারের এই বিড়াল কর্তৃত্ব। হয়েছে। হ্যাঁ, বিড়ালে পরিণত হয়েছে এবং আপনি দেখেন তাদের সরকারি ভাষাই তারা ব্যবহার করে এখন। আহ, যাই হোক, জি। এটা আমি বেশি মানে স্থানীয় মিডিয়াকে কোনো বেশি কিছু বলতে চাই না। আহ, বিদেশি মিডিয়ার ব্যাপারে আমার একটা ঘটনার কথা মনে আছে যে 80 দশকে যখন ব্রিটেনের যে উত্তর আয়ারল্যান্ড প্রদেশ যেটা, সেখানে বিচ্ছিন্নতাবাদী মুক্তিকামী যে সংগঠন ছিল সশস্ত্র আইরিশ রিপাবলিকান আর্মি, তাদের অনেক তৎপরতা ছিল এবং বেশ মানে জোরে সোরে লড়াই চলছিল সেখানে ব্রিটিশ আর্মির সাথে। তখন এই আইরিশ রিপাবলিকান আর্মির যে রাজনৈতিক শাখা সিনফেইন, তার যে প্রধান জেরি অ্যাডামস, থ্যাচার সরকার থেকে বলা হয়েছিল মিডিয়াকে জেরি অ্যাডামসের কোনো বক্তব্য দেওয়া যাবে না, আচ্ছা। প্রচার করা যাবে না। তো বিবিসি কি করলো? জেরি অ্যাডামস হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার বক্তব্য ব্রডকাস্ট করা যাবে না, এটা তো একটা অগণতান্ত্রিক কথা এবং এটা সংবাদপত্রের বা মিডিয়ার স্বাধীনতার উপর একটা হস্তক্ষেপ। কিন্তু যেহেতু এটা সরকারি আদেশ, তারা সেটা চ্যালেঞ্জ করতে পারবে কোর্টে। কিন্তু তার আগে কি করবে? তারা করলো কি, জেরি অ্যাডাম যখনই কোনো বক্তব্য দিতেন, সেই বক্তব্য তারা লিখিতভাবে নিয়ে কোনো একটা অভিনেতাকে দিয়ে পড়াতেন। সো আচ্ছা। জেরি অ্যাডামসের কণ্ঠ কখনোই প্রচার করা হতো না, কিন্তু তার বক্তব্য ঠিকই প্রচার করা হতো। তো তারা একটা পথ বার করলেন যে কিভাবে সরকারের এই নির্দেশ আমি পাশ কাটিয়ে যাব। সো সে হুম, তার জেরি অ্যাডামসের বক্তব্য প্রচার করে স্বাধীনতাও সে বজায় রাখলো বিবিসি, আর একই সাথে সরকারও বলতে পারলো না যে তুমি আমার আদেশ অমান্য করে তার মানে হুম, হুম, হুম। বক্তব্য শোনাচ্ছ। পরে অবশ্যই সরকারকে বাধ্য হয়, মানে সরকার বাধ্য হতে হয় এই আদেশ তুলে নিতে, কারণ সব পত্রিকাই একটা পথ বের করে ফেলেছিল। সো যখন একটা আদেশ মিডিয়া সরকারি একটা আদেশকে স্টুপিড একটা আদেশ হিসেবে প্রমাণ করে, তখন সরকার চক্ষু লজ্জায় সেই আদেশ প্রত্যাহার করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো মিডিয়া সেরকম মানে সেরকম ক্লেভারনেস নাই, হুম, হুম, সেরকম ইনোভেশন নাই যে আচ্ছা ঠিক আছে সরকার এটা বলছে, আমি অন্যভাবে এই স্টোরিটা কাভার করব, যাতে সরকার আমি বলতে পারি যে ঠিক আছে আপনার আদেশ ছিল এইটা করা যাবে না, আমি সেটা করিনি, কিন্তু আমি স্টোরিটা কাভার করবো কারণ স্টোরিটা গুরুত্বপূর্ণ স্টোরি, এটা মানুষের জন্য প্রয়োজন, মানুষ এটা চায়। আমরা দেখলাম যে বিবিসি বাংলায় আপনার এই প্রেস কনফারেন্সের স্টোরিটা পুরোটা কাভার করেছে, মানে পুরো প্রেস কনফারেন্স না, একটা রিপোর্ট করেছে ওটা নিয়ে। সেই রিপোর্ট একটা ভিডিও স্টোরি, আপনি যদি বিবিসি বাংলা সাইটে গিয়ে দেখেন, 3 দিনে তার 20 লক্ষ ভিউ হয়েছে, 20 লক্ষ। এখন বিবিসি বাংলার 90 ভাগ, শতকরা 90 ভাগ অডিয়েন্স হচ্ছে বাংলাদেশে। অর্থাৎ হুম, হুম, বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা আগ্রহ আছে শেখ হাসিনা কি বললো না বললো সেটা জানার, সেটা তো এই একটা উদাহরণেই প্রমাণিত হয়। এই জাস্ট একটা উদাহরণ। বিবিসি বাংলা তো বাংলাদেশের সবচেয়ে বড় মানে মিডিয়া না, অন্যান্য মিডিয়া স্থানীয় মিডিয়া বিবিসি বাংলার চেয়ে বড়। সেইখানে যদি হুম, হুম। আপনার এটা হয়,
আর তারপরে তো অনেক মানে অনেক মানে ইউটিউব এবং ফেসবুক সাইট এই অনুষ্ঠান সরাসরি প্রচার করছে, সেগুলো আপনি গুনেন, গুনে আপনি দেখবেন যে মানে মানে কোটি কোটি মানুষ এইটা লাইভ দেখেছে। কাজে লাইভ আগ্রহ দেখেছে 44 কোটি মানুষ। যে আমি হুম, আমি জানলাম যে 44 কোটি মানুষ এট দ্য সেম টাইম লাইভ উপভোগ করেছে। হ্যাঁ সেটা মানে সেটার হিসাবটা আমি দেখিনি, আমি সংখ্যাটা দেখেছি হুম, কিন্তু হুম। ওটার ব্রেকডাউন আমি দেখিনি যে কোন ঠিক। সাইটে কত হচ্ছে। আম, এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে মানুষের মধ্যে আগ্রহ আছে, মানুষ মনে করে তার জন্য এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি মিডিয়াকে বলছেন এটা তারা প্রচার করতে পারবে না। তখন মিডিয়ার উপর দায়িত্ব থাকে যে আমি এটা কিভাবে করতে পারি, সরকার নিষেধাজ্ঞা আমি অমান্য করব না, হুম। কিন্তু অমান্য না করেও আমাকে একটা পথ বার করতে হবে যাতে আমি মূল খবরটা দিতে পারি। তো তাহলে সেটা এখন এটাকে, ব্রিটিশ মিডিয়া জি, যেটা করেছিল থাচারের সময়। তাহলে আমরা এটাকে কি বলবো যে আমাদের গণমাধ্যমগুলো একেবারে দাসত্বমূলক চরিত্রে চলে গেছে, নাকি উল্টো ভয়ে বলবো যে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়াতে সফল হয়েছে, নাকি বলবো যে মিডিয়া গুলো সেলফ সেন্সরশিপের মধ্য দিয়ে যাচ্ছে, যে এত বেশি দরকার নাই, ঠিক আছে যা বলছে এটুকু করি। আর সেলফ সেন্সরশিপ বলতে বোঝাচ্ছে যে আপনি যেটা বললেন যে একটা বিকল্প পথ বাতলে দেওয়ার চেষ্টা নিজেদের পক্ষ থেকে। ওই জায়গাটাতে বলছি যে যে তাদের এত মাথা দরকার নাই, ঠিক আছে, এত কিছু দরকার নাই। কোনটা আসলে? আমার মনে হয় তারা এই মুহূর্তে সরকারকে চটাতে যাচ্ছে না, সরকারকে ভয় পাচ্ছে, সরকারকে চড়াতে যাচ্ছে না। শুধু কারণ বাংলাদেশে এখন শুধু সরকারের ভয় না, সরকারের বাইরে অনেক ভয় আছে, যেটা ইউনূসের আমলে শুরু হয়েছিল, যেটাকে আমরা মব বলি, মব ভায়োলেন্স বলি। সেই মবের ভয় তো মূলত ইউনূসের আমলে মিডিয়া কাবু থাকতো, কারণ মানে ইউনূস সরকারের তো লোকজন বলতো যে দেখো আমরা মিডিয়ার উপর কোনো হস্তক্ষেপ করি না, আমরা টেলিফোন করি না নিউজ রুমে, এইটা করো ওইটা করো না, সেটা দাও ওটা দিও না, সেটা আমরা করি না। ইউনূস সরকার সবসময় এটা বলতো, ওটা একটা মিথ্যা কথা ছিল। মিডিয়া ঠিকই ফোন কল পেতো এবং অনেক কড়া কড়া ফোন কল পেতো, কিন্তু তারপরে তাদের বড় ভয় ছিল মবের ভয়। এখন মবের ভয়টা একটু কম হয়তো, কিন্তু মবের ভয়টা তো একদম চলে যায়নি। কিছুদিন আগেই তো আমরা দেখলাম ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস কিভাবে মব পুড়িয়ে দিল এবং পুলিশ এবং সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষলো দেখলো, 1-2 ঘন্টা ধরে দেখলো। কাজেই এই ধরনের মব যারা আর কি আওয়ামী লীগ বিরোধী, যারা এই জুলাই অভ্যুত্থানের সমর্থক বলে নিজেদেরকে দাবি করে, তারা তাদের ব্যানারে যখন এই ধরনের একটা ভায়োলেন্স হয়, তখন কর্তৃপক্ষ কিছু করে না, কিছু করতে চায় না। আম, তাদের সংখ্যা মাত্র 50-60 জন হলেও কর্তৃপক্ষ কিছু করতে চায় না। কাজেই মিডিয়া কোথা থেকে ভরসা পাবে, নিরাপত্তার ভরসাটা কোথা থেকে আসবে? যদি নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যদি সেই ভরসাটা না দেয়, তাহলে তারা ভরসা পাবে কোথা থেকে? তো এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে তারা মনে করে যে এই হাসিনার ইস্যুতে আমরা এমন কিছু করবো না যাতে মনে হয় যে আমরা হাসিনার সমর্থন করছি। তো এটা হচ্ছে একটা এইটা যদি ভেবে থাকে কেউ, আমি জানি না এইভাবে কেউ ভাবছে কিনা, কিন্তু এটা হবে একটা চরম দুর্বলতার প্রকাশ। একটা নিউজকে তুমি নিউজ হিসেবে ট্রিট করবা, এটা একটা লেজিটিমেট নিউজ, লেজিটিমেট ঘটনা, তুমি ওটা ভেবে ট্রিট করবা এবং তোমার বিশ্লেষণ, তোমার রিপোর্টিং হবে অ্যাকুরেট এবং অবজেক্টিভ। এইটা হচ্ছে তোমার দায়িত্ব। তোমাকে কেউ সাইড দিতে বলছে, তুমি যদি নিজে মনে করো তুমি একটা অবজেক্টিভ অ্যানালিসিস করেছো, অন্য যে কেউ যা বলুক। এবং সবকিছু জয় করলেন, বিজয়ী হলেন, সরকার গঠন করলেন এবং স্বয়ং ব্রিটিশ সরকার যেখানে আশ্চর্য হয়ে গেছে যে তাদের দেশে এরকম একজন রত্ন এতদিন পড়েছিল। তো সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কোনোদিন তার সঙ্গে দেখা করেননি বা দেখা করতে যাননি, তাকে আমন্ত্রণ জানাননি। তিনি কখনো ব্রিটিশ পার্লামেন্টে গেছেন, কোনো ওই এলাকার মন্ত্রী এমপির সঙ্গে তার কোনো বৈঠক হয়েছে আমরা এ যাবৎকালে দেখিনি। ফলে এই যে একটা উন্নাসিক জাতি ব্রিটিশ, তারা কখনোই মানুষকে সম্মান করতে জানে না। তারা তাদের দেশে যে কোনো মানুষ গেলেই মনে করে যে তারা আমাদের দেশে আসছে আশ্রয় নেওয়ার জন্য, কেনাকাটা করার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, হ্যারোসে গিয়ে দামি দামি পণ্য কেনার জন্য, ব্রিটেনের পার্লামেন্ট দেখার জন্য। কিন্তু তাদের দেশে যারা গেছেন তারাও যে ভবিষ্যতে ব্রিটেনের জন্য যে কোনো উপকারী যাকে বলা হয় মানুষে পরিণত হতে পারেন, এটা ব্রিটিশ জাতি কখনো মনে করে না। তাদের সেই অহমিকাবোধ, এবং সেই অহমিকাবোধ থেকেই জনাব তারেক রহমান সাহেব বলতে গেলে পুরো লন্ডনের যে সময়টি একজন অরাজনৈতিক মানুষ সাধারণ বেশে দিনহীনভাবে ট্রাম্পে চলাচল করেছেন। তারপর কোনো প্রোটোকল ছিল না, কোনো বডিগার্ড ছিল না, একটা কেডস পরে তিনি হেঁটেছেন, কেডসটা নাকি ছেঁড়াও ছিল, এরকম কথাবার্তা হলো। কিন্তু সেই মানুষটি যখন
18 কোটি মানুষের অভিসংবাদিত নেতারূপে নির্বাচিত হলেন, তেমনি ব্রিটিশের মাথা খারাপ হয়ে গেল। এখানে ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন, তিনি গিয়ে সরাসরি তার সাথে দেখা করলেন, সম্মান প্রদর্শন করলেন। তো এইরকম একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার প্রধান, মানে বাংলাদেশের মতো জায়গাতে তারেক রহমান সাহেব যে চমক সৃষ্টি করেছেন, সাম্প্রতিক সময় এরকম চমক কেউ তৈরি করতে পারেনি। তো এইরকম চমকদার একজন প্রধানমন্ত্রী যাকে পেয়ে আনোয়ার ইব্রাহিম সাহেব রীতিমতো পাগল হয়ে গেলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এবং সমস্ত প্রোটোকল ভেঙে একটি বাংলা গান দিয়ে একটা ভিডিও ক্লিপ তৈরি করলেন, আমার বন্ধু মহাজাদু জানে, হাবিব ওয়াহিদের একটা সুপার ডুপার হিট গান দিয়ে মালয়েশিয়ান সরকার সেটা তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে তারা সেটা আপলোড করে দিলেন। এটা বাংলাদেশ কখনো কল্পনা করেছে? সেখানে 82 বছরের একজন মানুষ আনোয়ার ইব্রাহিম, অত্যন্ত ত্যাগী, প্রাজ্ঞ, তার মতো মানুষ তারেক রহমান সাহেব তার চেয়ে প্রায় 20 বছরের ছোট। তো এরকম একজন মানুষকে বন্ধু হিসেবে তিনি গ্রহণ করেছেন। আমার বন্ধু মহা জাদু জানে, এ কি মুখের কথা? তারপর একই অবস্থা হয়েছে বেইজিংয়ে, যেখানে সারা পৃথিবীকে ডমিনেট করে চীনের প্রেসিডেন্ট। তিনি ডোনাল্ড ট্রাম্পকে দৌড়ের উপর রেখেছেন। রাশিয়ার প্রেসিডেন্টকে তিনি মন্ত্রমুগ্ধের মতো মোহমুক্ত রেখেছেন। সমস্ত মধ্যপ্রাচ্যে এখন বলতে গেলে সফট ইকোনমি 100% নিয়ন্ত্রণ করে চায়না। তো সেই চীনের প্রেসিডেন্ট মিস্টার শি, তিনি যেভাবে জনাব তারেক রহমান সাহেবকে সম্মান দেখিয়েছেন, তার সঙ্গে কথা বলেছেন, হ্যান্ডশেক করেছেন, তাকে গার্ড অফ অনার দিয়েছেন। তো এর সঙ্গে যদি আপনি ব্রিক্স সম্মেলনে ভারতের যে চিঠি, তারেক রহমান সাহেবকে যে চিঠি দেওয়া হয়েছে এখানে অংশগ্রহণ করার জন্য, এটা রীতিমতো অবমাননাকর। কাজেই তারেক রহমান সাহেব সেখানে যেতে পারেন না, যাবেন না। এবং আমাদের মতো যারা ইউটিউব করেন, ইনফ্লুয়েন্স করেন, তারা বলছে যে না, একেবারে বাপের বেটার মতো কাজ হয়েছে, কোনো অবস্থাতে সেখানে যাওয়াটা ঠিক হবে না। অন্যদিকে ভারত, তারাও তো সারা জীবন বাংলাদেশের উপর দাদাগিরি করে আসছে সেই 1971 থেকে। তারা মনে করছে যে এই যে যুদ্ধ করেছে তারা পাকিস্তানের সঙ্গে, আর পাকিস্তানকে পরাজিত করে যে বিজয়ের যে মধুটি, হাড়িটি, এটি তারা নিজেদের দখলে না নিয়ে এটি বাংলাদেশে তারা শেখ মুজিবের হাতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দিয়েছে। এই জন্য বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তাদের একটা অহমিকা বোধ আছে, গর্ব আছে। তারা ওটা স্বীকারই করতে চায় না যে আমাদের মুক্তিযোদ্ধারা এত কাজ করেছে, আমাদের বঙ্গবন্ধু এত কাজ করেছে, আমাদের শেখ হাসিনা এত কাজ করেছে। মুক্তিযোদ্ধাদের সেই অবিস্মরণীয় অবদানকে ভারত আসলে আমরা যেভাবে মূল্যায়ন করি সেভাবে তারা আসলে মূল্যায়ন করে না। তাদের মধ্যে একটা দাদাগিরির টেন্ডেন্সি আছে, এবং এই যে ভাইরাস, দাদাগিরির যে ভাইরাস, সেই ভাইরাসটি ভারতের প্রথম শ্রেণীর পত্রপত্রিকা থেকে শুরু করে সেখানে যারা বুদ্ধিজীবী, তারা ডিপ্লোম্যাট, এমনকি বিভিন্ন সময় যারা বাংলাদেশে রাষ্ট্রদূত রূপে দায়িত্ব পালন করেছেন, তারাও কটূক্তি করছেন, রীতিমতো অবমাননাকর কথাবার্তা বলছেন, টিটকারি করছেন, ঠাট্টা করছেন, মস্কারা করছেন। তাদের বক্তব্যের মোদ্দা কথা হলো যে তারেক রহমান সাহেবকে ভারতে যেতেই হবে। কেন যেতে হবে? এই কারণে তাদের সঙ্গে আমাদের যে পানি চুক্তি আছে, গঙ্গা পানি চুক্তি, এটা শেষ হয়ে গেছে, এবং গঙ্গা পানি চুক্তি যদি নবায়ন করতে হয়, গঙ্গা থেকে পানি আনতে হয়, তাকে গঙ্গা ব্যারেজ তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভারতকে তেল দিতে হবে, তাকে দাদা মানতে হবে, এবং সেখানে নমস্য করে যেতে হবে। আর বিএনপির যারা লোকজন, তাদের বক্তব্য হলো যে গোষ্ঠী মারি তোর সেই পানি চুক্তি। আমরা তো 96 থেকে 2001 সনে ক্ষমতায় ছিলাম, তারপরে 1991 থেকে আমরা 1996 সন পর্যন্ত ক্ষমতায় ছিলাম। তো এই দুই পিরিয়ডের একটা পিরিয়ডে আমাদের তো পানি চুক্তি ছিল না। 91 থেকে 96 কোনো পানির চুক্তিই ছিল না। তো তখন কি গঙ্গায় পানি আসেনি? তখন কি পদ্মা নদীতে ইলিশ তৈরি হয়নি? বরং এখন যে ইলিশ, তার চেয়ে ভালো ইলিশ তখন ছিল। এখন ইলিশ খাওয়া যায় না, ইলিশ থেকে গন্ধ আসে, বড় বড় ডিম হয়, পেটে কোনো তেল নেই, দামও অনেক বেশি। কিন্তু 91-92 সনে এই ঢাকার বাজারে ইলিশ অনেক সস্তা ছিল। তা আমাদের, তোমাদের পায়ে পড়ে এত তেল দিয়ে দরকারটা কি? আমরা কী যে করবো তোমাদেরকে তোমরা কল্পনাও করতে পারো না। আমরা এখানে তিস্তা ব্যারেজ করব, আমরা এখানে গঙ্গা ব্যারেজ করব, এবং বর্ষাকালে আমাদের যে পানি আসবে সেই পানিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে আমরা
এই দেশকে রক্ষা করব। তোমাদের গঙ্গা চুক্তি নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যাব, এবং এই আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়ার ফলে কি হবে, তোমাদের 12টা বাজবে। তোমরা এই গঙ্গা চুক্তির নাম করে আমাদেরকে ঠকিয়েছো, এটা দরকারই ছিল না। এর কারণ হলো আন্তর্জাতিক নদী, সেই নদীর প্রবাহ পথে উজানে তোমরা কোনো অবস্থাতেই আমাদের সম্মতি ছাড়া বাঁধ নির্মাণ করতে পারো না। তোমরা সেই ফারাক্কা বাঁধ নির্মাণ করে এক্সক্লুসিভ দাদাগিরি করে আমাদের পুরো বাংলাদেশটাকে তোমরা শ্মশানে পরিণত করেছো। সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট করে ফেলেছো। পুরো ভাটির অঞ্চলে পদ্মা, মেঘনা, যমুনার যে অববাহিকা, রাজশাহী থেকে শুরু করে একেবারে সেই পটুয়াখালী পর্যন্ত এই এলাকাতে যে স্যালানিটি বৃদ্ধি পেয়েছে, নদীর ভাঙ্গন হয়েছে, যে চর পড়েছে, জৈব বৈচিত্র্য নষ্ট হয়ে গেছে, হাজার হাজার পশু পাখি তারা তাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছে। তো কাজেই আমরা তোমাদেরকে ছাড়বো না, আমরা তোমাদেরকে আন্তর্জাতিক আদালতে মামলা করবো, তোমাদেরকে নাকানি খাওয়াবো, চুবানি খাওয়াবো। এরপর তোমরা গঙ্গা চুক্তি আব্বা আব্বা করে করবে। তোমরা আমাদের দেখো না, আমাদের পাকিস্তানের সঙ্গে আমাদের যে যখন সম্পর্ক ছিল, তখন আমাদেরকে তোমরা আব্বা ডাকুনি। তখন তো গঙ্গার ফারাক্কা বাঁধ পাকিস্তান জমানাতে তোমরা তৈরি করে রেখেছো, কিন্তু সেই ফারাক্কা বাঁধ তো চালু করতে সাহস পাওনি। বাংলাদেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে কনভিন্স করে তোমরা পরীক্ষামূলকভাবে এটা চালু করতে গিয়ে একদম পার্মানেন্টলি বাংলাদেশে বাস দিয়ে দিয়েছো। আমরা সেই কাজ করবো না। দরকার হলে এই ফারাক্কা বাঁধ আমরা পাকিস্তানের সহযোগিতা নিয়ে ফারাক্কা বাঁধ উড়িয়ে দেব, ফারাক্কা বাঁধই থাকবে না, ঘোড়ার ডিম যত সব। এরকম কথাবার্তা তো অনেকে বলার চেষ্টা করছেন, এরকম স্বপ্ন অনেকে দেখছেন, এবং অনেকে এও বলার চেষ্টা করছেন যে আন্তর্জাতিক আদালতে যদি এই ফারাক্কা বাঁধ, গঙ্গার পানি চুক্তির ন্যায্য হিস্সা পালন না করা, বাংলাদেশকে কম পানি না দেওয়ার কারণে, কম পানি দেওয়ার কারণে এদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ডলার, মানে 1000 কোটি মার্কিন ডলার। এটা ভারতের কাছ থেকে আমরা শিকল দিয়ে, নাকে দড়ি দিয়ে আমরা আদায় করতে পারবো। এখনও তো পৃথিবীতে আইন আছে, কানুন আছে, ভারতে না থাকতে পারে, আমাদের দেশে তো আছে। আমাদের দেশে আইনের শাসন আছে, আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে, আমাদের দেশে জুডিশিয়ারি আছে, আমাদের দেশের জনগণের ঐক্য আছে। আমরা কথায় কথায় মানে কোটি কোটি মানুষ ভারতের বিরুদ্ধে যদি আমাদেরকে মার্চ করতে বলা হয়, সেখানে ফারাক্কা মিছিল করতে বলা হয়, আমরা না খেয়ে হলেও সেই ফারাক্কা মিছিলে অংশগ্রহণ করব। কাজে এটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকা যে যাকে বলা হয় প্রচার করছে, নেতিবাচক প্রচার করছে, সেই প্রচারে আমরা আসলে বিভ্রান্ত হব না। আমরা আমাদের মান সম্মান ঐতিহ্য নিয়ে থাকবো। আমাদের প্রধানমন্ত্রী, তাকে যদি নিতে হয় তাহলে তার শর্ত মানতে হবে, তাকে যদি নিতে হয় তার কথা মানতে হবে, তাকে যদি নিতে হয় তাহলে তাকে সম্মানিত করতে হবে। আপনি তাকে দাওয়াত করে নেবেন, নেওয়ার পরে আপনি নেওয়ার সময় এয়ারপোর্টে কী করবেন, ওখানে নিয়ে কীভাবে তাকে সম্মানিত করবেন, এই ব্যাপারে কোনো কথাবার্তা নাই। তারপর ওখানে গিয়ে আপনি নিয়ে যদি আবার আপনি শেখ হাসিনার কথা বলেন, আওয়ামী লীগের কথা বলেন, তার উপর চাপ প্রয়োগ করেন, ভদ্রলোক মানুষ তিনি গিয়ে সেখানে আপনাকে কী কথাবার্তা বলবে। ফলে দ্যাট শুড বি সেটেলড আর্লিয়ার এবং অন প্রায়োরিটি বেসিস। এটা না করা পর্যন্ত কোনো অবস্থাতে আমরা ভারতকে ছাড় দেবো না এবং ভারতের ভিজিটে যাব না। তো এই কথার প্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত মিস্টার দীনেশ ত্রিবেদী, রাষ্ট্রদূত, মাননীয় রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে এগুলো নিয়ে আসলে এত মানে পলিটিক্যাল মানুষ তো সিরিয়াসলি না বলে খুব হালকাভাবে বলেছেন যে এগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নেই। এগুলো মিস্টার নরেন্দ্র মোদী এবং জনাব তারেক রহমান সাহেব যদি মুখোমুখি বসেন তাহলে এগুলো এমনি সমাধান হবে। ভালো কথা, আমিও অ্যাগ্রি করি, আপনারাও অ্যাগ্রি করবেন, কিন্তু তার জন্য ভারত যেতে হবে কেন? জনাব নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসতে পারেন না? এখানে আসতে পারেন। অথবা এই যে সেপ্টেম্বর মাসে তিনি যখন জাতিসংঘ যাবেন জনাব তারেক রহমান সাহেব, তখন তো ইচ্ছা করলে নরেন্দ্র মোদী এসে তারেক রহমান সাহেবের হোটেলে দেখা করতে পারেন, বাংলাদেশের দূতাবাসটা কার্টেসি ভিজিট করতে পারেন, অথবা অন্য কোনো তৃতীয় জায়গাতে গিয়ে যার যার সম্মান রক্ষা করে সেখানে একটা বৈঠক হতে পারে। কিন্তু একেবারে তারেক রহমান সাহেবকে ওখানে ব্রিক্সের সম্মেলনে গিয়ে তাদের হুকুম মেনে তাদেরকে তোয়াজ তদবির করে তারপরে সেখানে যেতে হবে, এইরকম বিপদে তো বাংলাদেশে এখনও পড়েনি। যেখানে ইনুস সাহেবের মতো একজন নন পলিটিক্যাল মানুষ, যার কোনো দল নাই, সংগঠন নাই, ওইভাবে জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী নাই, সেখানে প্রায় 5 কোটি মানুষ বাংলাদেশে বিএনপি করে। সেই 5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা আর টাইগার হালুম পর্যায়ে পৌঁছে গেছে। তো যেটা বলছিলাম, দীনেশ ত্রিবেদীকে ডেকে আনা হয়েছে বা তিনি এসেছেন। তারপরে সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি বসেছেন একটা সোফাতে, তার উল্টো দিকে একটা ডবল সোফাতে। হ্যাঁ, সেই ডবল সোফাতে
একজন ভিজিটর হিসেবে দীনেশ ত্রিবেদীকে বসিয়ে রাখা হয়েছে এবং দীনেশ ত্রিবেদী 2 হাত জোড় করে এমনভাবে কথা বলছিলেন যেন তিনি কোনো রাজা বা মহারাজার সামনে নিজেকে অবনত করেছেন। তো সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে মোটামুটি নির্দেশনা দেওয়া হলো, অনুরোধ নয়, নির্দেশনা যে কোনো অবস্থাতেই শেখ হাসিনা যেন ওখানে বক্তব্য দিতে না পারে এবং এটি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। কিন্তু বাস্তব হলো যে শেখ হাসিনা সেখানে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত জটিল, কুটিল এবং অত্যন্ত কড়া ভাষায় ইংরেজিতে ফাটিয়ে ফেলা হলো অসাধারণ একটা চিঠি, যে চিঠি মানে বাংলাদেশে যেভাবে লিখেছে, এটি ডোনাল্ড ট্রাম্পও ভারতকে এই ভাষায় চিঠি লিখতে সাহস পেতেন না। চীনের প্রেসিডেন্ট তো প্রশ্নই আসে না। তো এইভাবে চিঠি লেখা হয়েছে এবং চিঠিকে আরও শানিত করার জন্য, আরও ক্ষুরধার করার জন্য, আরও উত্তেজনা ছড়ানোর জন্য মোটামুটি 9 বার 9 টাইমস এই চিঠির ভাষা পরিবর্তন করা হয়েছে বলে বিভিন্ন ইন্টারনেটের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে খবর আসছে এবং বারবার ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠিটি সেটা নাকি একবার দেওয়া হয়েছে ইন্টারনেটে, তাদের যে পেজগুলো আছে সেই পেজে, তারপরে আবার পরিবর্তন হয়েছে, এভাবে পরিবর্তন হয়েছে, এভাবে 9 বার পরিবর্তন করা হয়েছে। বুঝেন যে সরকারের রাগ কতবার। আমরা যখন একজনকে বলি যে তোকে একটা থাপ্পড় মারবো, এটা হলো প্রথম রাগ। পরে মনে হলো না, শুধু থাপ্পড় হবে না, বলা হলো যে তোকে একটা চটকানি মারবো, এরকম কান পট্টি ফাটিয়ে ফেলবো, বরিশালের আঞ্চলিক ভাষায় কানসা ফাটিয়ে ফেলবো। 2 3 নম্বর হলো যে না, কানসা ফাটানো হবে না, তোকে এমন একটা চটকানি মারবো তুই চিত হয়ে পড়বি, তারপরে তোর পিঠের উপর একটা কেনু দেব, একদম রওয়া পড়া কেনু, বরিশালের ভাষায় রওয়া পড়া কেনু, সেটা মারবো। তারপর আপনার রাগ কমলো না, এরপর আপনি একের পর এক ভাষা শক্ত করতে থাকলেন। তো সেক্ষেত্রে আসলে 9 বার পরিবর্তন করে কী ধরনের শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে, কেন করা হয়েছে, সেই জিনিসগুলো হয়তো যারা এক্সপার্ট ডিপ্লোম্যাট তারা বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বারবার শুধু বাংলাদেশের যে ক্রোধ, তার যে বিরক্তি, সেই বিরক্তিগুলো ভারতের কাছে প্রকাশ করা হয়েছে এবং ভারত সেটা পেয়েছে। পাওয়ার পরে ভারত যেটি বলেছে ভারতের পক্ষ থেকে সেটি হলো একদম প্রথম বাংলা ভাষায় যদি অনুবাদ করি, যে শেখ হাসিনা যে সেখানে বক্তব্য দিয়েছেন এ ব্যাপারে ভারত সরকারের আসলে কিছুই করার ছিল না। ভারতে তিনি যে অবস্থানে আছেন, যে মর্যাদায় আছেন, তার মুখ বন্ধ করা বা তাকে নিষেধ করা এটা আমাদের প্রোটোকলের মধ্যে পড়ে না। 2 নম্বরের যে স্থানটিতে তিনি ভাষণ দিয়েছেন সেটি একটি স্বাধীন সার্বভৌম একটা প্রেস ক্লাব। তো সেখানে কোনো বাধ্যবাধকতা তৈরি করা, সেখানে কোনো নিষেধাজ্ঞা দেওয়া, এটি ভারতের যে বর্তমান সরকার সেই সরকারের বিধি বহির্ভূত, ক্ষমতা বহির্ভূত এবং এটি ভারত কখনো করে না। এই গেল এক। দ্বিতীয়, তিনি বলেছেন, ভারতের যিনি মুখপাত্র তিনি বলেছেন যে এখানে যেটা হয়েছে সেটা হলো শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা ভারত আসলে সমর্থন করে না। বেশ ভালো কথা, কিন্তু এতে করে কিন্তু ভারতের উপর বাংলাদেশের রাগ কমেনি। এই মুহূর্তে সরকারকে যারা প্রমোট করছে, যারা পত্রপত্রিকা, তারা বারবার বলার চেষ্টা করছেন যে এই যে ভারত যে কাজটি করছে খুবই জঘন্য কাজ করেছে, খুবই মন্দ কাজ করছে। তারা শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, বাংলাদেশের উপর একটা চাপ দেওয়ার চেষ্টা করছে এবং এভাবে যদি করতে থাকে কোনো অবস্থাতে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তো ডাইরেক্ট বলে দিয়েছেন যে একদিকে শেখ হাসিনাকে ট্রাম্প হিসেবে ব্যবহার করবেন আর অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন, এটা হবে না। ফলে এই বিষয়গুলো নিয়ে যখন বাক চলছে, বিতণ্ডা চলছে, তর্ক চলছে, বিতর্ক চলছে, এটার ভবিষ্যৎ কী হবে উই ডোন্ট নো, আমরা জানি না। কিন্তু আমাদের তো একটা আত্মতৃপ্তি পেতে হবে, মনে মনে একটা শান্তি পেতে হবে যে আসলে আমরা কিছু করতে পারি, উই ক্যান ডু সামথিং। তো সেক্ষেত্রে সরকারের যারা প্রমোটার রয়েছেন তারা ভাষা, পদ্য, গদ্য, ইংরেজি, বাংলা মিলিয়ে সরকারকে যেটি বলার চেষ্টা করছেন সেটি হলো যে যে চিঠি বাংলাদেশ থেকে গেছে, এই চিঠি রীতিমতো দিল্লিতে কাঁপন তৈরি করে ফেলেছে। দিল্লিতে এখন যে কী অবস্থা, তারা এখন পারে তো শেখ হাসিনাকে সেখান থেকে বের করে দেয় এবং তারা দেবে। শেখ হাসিনাকে বলবে তুমি চলে যাও, তুমি তোমার নিজ দেশে চলে যাও বা অন্য কোনো দেশে চলে যাও, তুমি দিল্লিতে বসে যে কাজগুলো করছো, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন আমরা তাদের সঙ্গে বিরোধ করব না, তারা আমাদের বন্ধু মানুষ,
আর আমরা কি তাদের সঙ্গে বিরোধ করে পারবো? কখনোই পারবো না। এর আগে যখন তারা ক্ষমতায় ছিলেন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের একটু সম্পর্কে টানাপোড়েনের কারণে আমাদের কি সর্বনাশ ঘটেছিল এটা আমাদের মনে নেই। মারাত্মক সর্বনাশ ঘটেছিল। এর আগে গত ২ বছর যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যেভাবে ভয় দেখিয়েছেন, আমাদের প্রাণে পানি নেই। এই আমাদের সেভেন সিস্টার দখল করে নিয়ে যাবে, এই দিল্লি দখল করবে, এই কলকাতা দখল করবে। নানা রকম হুমকি ধামকিতে আমাদের একবার অমিত শাহ, একবার জয়শঙ্কর, আর একবার রাজনাথ সিং মানে তাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং দীনেশ মানে ওই তাদের যে সেনাপ্রধান এবং একই সঙ্গে অজিত দোভাল, এই মানুষগুলোর ঘুম হারাম। ডক্টর মোহাম্মদ ইউনূস ২ বছরে ঘুম হারাম করে দিয়েছে। তারা বারবার কলকাতা এসেছে, তারা বারবার আসাম গিয়েছে, ত্রিপুরা গিয়েছে এবং এখানে তারা নাকি এই বাংলাদেশের হামলা মোকাবেলা করার জন্য ক্যান্টনমেন্টে শক্তি বাড়িয়েছে, কামান স্থাপন করেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে, সেখানে মিলিটারি বেইজে যে এয়ার ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো তারা বাড়িয়েছে। এতে করে তাদের হাজার হাজার কোটি ভারতীয় রুপি খরচ গেছে। তো কাজেই ভারতের যে এখন অর্থনৈতিক দুরবস্থা, নুন আনতে পান্তা ফুরায়, তারা যেটা বদনা কিনবে সে বদনাও তাদের নেই। ফলে দেখেন তাদের ওই অনেক ছবি দেখা যাচ্ছে রেল লাইনের পাশে সেই অনেকে মলত্যাগ করছে। তাদের সেই বিএসএফ তারা কাপড় উঁচিয়ে পাশে বন্দুক রেখে নদী নালাতে তারা প্রাকৃতিক কর্ম সারছে। সেই ছবি আমরা দেখতে আসছি যে এই লোকগুলো করেটা কি? এদের তো পাশে একটা বদনা যদি থাকতো তাহলে তো আমরা একটু তৃপ্তি পেতাম যে অ্যাটলিস্ট। ভারতের ইকোনমি এখন এমন অবস্থা হয়ে গেছে যে একটা বদনা কেনার মতো অবস্থা তাদের নেই, একটা টয়লেট বানানোর মতো অবস্থা তাদের নেই। তো সেখানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে তারা এই মুহূর্তে যুদ্ধ করবে প্রশ্নই আসে না, এবং তাও আবার শেখ হাসিনার জন্য, যিনি প্রায় ৮০-৮২ বছর তার বয়স হয়ে গেছে, ক্ষমতাচ্যুত হয়ে গেছেন, তার লোকজন সব দেশের বাইরে পালিয়ে আছে। তো এখানে শেখ হাসিনা বিরোধী যারা লোকজন তারা মনে করে শেখ হাসিনা একটি পচা জিনিস, রদ্দি মাল। কাজে তাকে নিয়ে ভারত কোনো অবস্থাতেই মাথা ঘামাবে না এবং ভারত শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ভারত ছাড়া করে সরকারের সঙ্গে বন্ধুত্ব করবে। এই ধরনের একটা কনফিডেন্স যে কোনো কারণে হোক সরকারের যারা লোকজন আছে তাদের মধ্যে জাগিয়ে তোলা হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম পক্ষের মাধ্যমে। তো সেই কারণে কি হলো, আমরা এই বাংলাদেশে বসে আমরা দিল্লির খবর তো জানি না, দিল্লিতে আসলে কি হচ্ছে, কলকাতাতে কি হচ্ছে, ওখানে যারা দিল্লির কর্তা ব্যক্তি আছেন তারা আসলে কি করতে পারেন, বাংলাদেশ নিয়ে কী চিন্তা ভাবনা করছেন আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা বাংলাদেশে বসে যা টের পাচ্ছি তা হলো সরকার এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী। ইতিমধ্যে সরকার সৌদি আরবের সঙ্গে একটা জোট করেছে, সামরিক জোট করেছে, ১৩ দেশীয় একটা জোট করেছে। সেই জোটের মূল প্রতিপাদ্য হলো যে তারা একে অপরের বিপদে এগিয়ে আসবে। কাজে বাংলাদেশে যদি এখন কোনো রকম সমস্যা হয় ভারতের সঙ্গে, এখানে পাকিস্তান আসবে, সৌদি আরব আসবে, তুরস্ক আসবে, তাদের অঢেল অর্থ আসবে। ফলে ভারতকে আমাদের তো ভয় পাওয়ার দরকার নেই। ২ নম্বর হলো যে আমরা এই মুহূর্তে চীনকে যেভাবে পেয়েছি, চীনের সঙ্গে যেভাবে অর্থনীতি আমাদের এগিয়ে চলছে, চীনের প্রেসিডেন্ট যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেখিয়েছেন, এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেভাবে আমার বন্ধু মহাজাদু জানে বলে তারেক রহমান সাহেবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, সেখানে কি সব নরেন্দ্র মোদী, অমিত শাহ এগুলো গণনা করার কি সময় আছে? এইভাবে একটা জিকির তোলা হচ্ছে। আর সেই জিকির তোলার কারণে কি হচ্ছে, সরকারের যারা লোকজন তারা মনে করছে না উই আর রাইট। নরেন্দ্র মোদী প্রথমে তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর তাকে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের ভবিষ্যৎ আমরা জানি না। এরপর আবার সামনে যে একটা সম্মেলন হচ্ছে ব্রিক্স, সেই ব্রিক্সের সম্মেলনে তারেক রহমান সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে অংশগ্রহণ করার জন্য। আজকের দিনের খবর হলো সম্ভবত সরকার সমর্থিত যে সকল পত্রিকা রয়েছে তারা বলছে যে সম্ভবত তারেক রহমান সাহেব এই ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? এর কারণ হলো তিনি যখন এই সম্মেলনে যাবেন তখন তাকে সম্মেলনের একজন অংশগ্রহণকারী হিসেবে আলাদা প্রোটোকল দেওয়া হবে না। কিন্তু যখন দ্বিপাক্ষিক কোনো বৈঠকে সেখানে যাবেন তখন যে সম্মান তিনি পেয়েছেন আপনার বেইজিংয়ে, যে সম্মান পেয়েছেন কুয়ালালামপুরে, একই সম্মান তিনি দিল্লিতে পাবেন। কিন্তু তিনি যেমন চীনের সফরে গেছেন, সফরে মালয়েশিয়া থেকে গিয়ে চীনের বেইজিংয়ে ঢোকার আগে তিনি ডালিয়ান প্রদেশে একটা কনফারেন্সে তিনি সেই ইকোনমিক কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তাকে সাদামাটা অন্য অতিথিদেরকে যেভাবে একজন প্রাদেশিক কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, রেল স্টেশনে তাকে রেল ভ্রমণ করিয়েছেন, ঠিক ওইভাবে হয়তো ভারতেও তাকে দেখা গেল যে
বাংলাদেশ দূতাবাসে কোনো কর্মকর্তা গেল বা ওই যে ব্রিক্সের যারা আয়োজক তাদের পক্ষ থেকে কেউ থাকলো, একটা সাদামাটা, এটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর। তার গার্ড অব অনার লাগবে, লাল গালিচা লাগবে। স্বয়ং নরেন্দ্র মোদী এয়ারপোর্টে তাকে আসতে হবে, নরেন্দ্র মোদী রিসিভ করার জন্য, সঙ্গে তার পারিষদবর্গ থাকবে, কামান দাগানো হবে। তারপরে নরেন্দ্র মোদীর বাসভবনে তাকে আবার দ্বিতীয় দফা গার্ড অব অনার দেওয়া হবে। দিল্লি যেটা দিল্লি গেট যেটা রয়েছে সেখানে তাকে আবার